আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় জামায়াতের বিচার চায় এনসিপি। আজকে আমাদের সঙ্গে আছেন সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও কোষাধ্যক্ষ সাইফ মুস্তাফিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। সাইফ মুস্তাফিজকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু শুরু করার আগে কিছু বক্তব্য আমি উল্লেখ করতে চাই, যেটি আমরা গতকাল সবাই শুনেছি। সেই বক্তব্যের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা ২৪-এর গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি, ৭১ সালে যে সকল দল গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার দাবি করছি। আমরা একপাক্ষিক হতে পারবো না। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না, নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে। এছাড়া নতুন জোট নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে খুব শিগগিরই নতুন জোট দেখতে পাবেন। সেই জোট হবে নারীদের পক্ষে, আলেম ওলামার পক্ষে, বাংলাদেশের আপামর মানুষের পক্ষে। সাইফ মুস্তাফিজ। জি, ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। দেখুন, এটা তো আসলে আমরা প্রথম থেকেই ক্লিয়ার, মানে ৭১ প্রশ্ন যারা আসলে ক্লিয়ার করবে না তাদের স্পষ্টত আমরা আমাদের অবস্থান বিপক্ষে। আমাদের স্বাধীনতার যেই ঐতিহ্য এবং আমাদের যে সংগ্রামের গল্প, যে মুক্তিযুদ্ধ, এটাকে তো আমরা তরুণ সমাজ সঠিকভাবে ধারণ করি, লালন করি, এবং সেই স্পিরিটটাই আমাদের কিন্তু অনেকাংশে কাজে লেগেছে আমাদের ওই ২৪-এ। তো সেই জায়গাটা যদি কেউ ক্লিয়ার না করে ভবিষ্যতে রাজনীতি করতে যায়, সেটা তরুণ সমাজ, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে মেনে নেবে না। এবং দল হিসেবে সে সময় যারা গণহত্যায় জড়িত ছিল তাদেরকে আমরা সঠিক বিচারিক প্রক্রিয়ায় বিচারটা আমরা দেখতে চাই। আওয়ামী লীগ আমলের সময় যেরকম বিচার দেখেছি সেরকম না। সেটা আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো বা সেখানে কিছু রাগ ক্ষোভের জায়গা ছিল। বিচার হতে হবে স্পষ্টত, মানে আইনিক যে প্রক্রিয়া, সুন্দরভাবে যেই পরিচ্ছন্ন যে রাজনীতির জায়গাগুলোতে রেখে সেই জায়গাটা আসলে স্পষ্ট করে বিচারিক প্রক্রিয়াটা হতে হবে। তো সেটা আমরা এখনও দাবি করছি, কারণ মানে ২৪-এর গণহত্যার বিচারটা আমরা যেরকম চাই, ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যেরকম মানুষ মারা হয়েছে, গুম খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই জায়গার বিচারটা আমরা অবশ্যই চাই। এবং বাংলাদেশে যারাই রাজনীতি করতে চাবে না কেন, এই দুইটা জায়গা ক্লিয়ার করে আসলে তাদের রাজনীতি করতে হবে। এর দায় তরুণ সমাজ কখনোই নেবে না, মানে ৭১-এর দায় তরুণ সমাজ নেবে না, এটা কখনোই। এবং ২৪টাকেও তারা সেভাবেই লালন করে, যেটা ৭১ না হলে আসলে আমরা পেতাম না। জি, আপনি কয়েকবারই একটি শব্দ বলছেন যে ক্লিয়ার করতে হবে, মানে পরিষ্কার করতে হবে দলগুলোর। সেটা কি আসলে দলগুলোর ভেতর থেকে পরিষ্কার করবে, নাকি আসলে বিচারিকভাবে তাদেরকে ক্লিয়ার করা হবে? দুইভাবেই করতে হবে, মানে বিচারিকভাবেও যেমন করতে হবে, দল হিসেবে তাদের আদর্শিক জায়গাটা কি সেগুলো আসলে ক্লিয়ার করতে হবে না। মানে আমি রাজনৈতিক দল হিসেবে আমার চিন্তার জায়গাটা কি, আমি আসলে কোন আইডিওলজিতে বিলিভ করি, সেটা তো আমার যারা ভোটার, আমার যারা নাগরিক, তাদের কাছে তো স্পষ্ট করে আমার রাজনীতিটা করতে হবে। সেটা আমরা চাই যে সেই দলগুলো যেন করে। আমরা মনে করি যে আসলে যাদের কথা আমরা বলছি না কেন, তাদের মধ্যে হয়তো বা যে তরুণদের আমরা দেখেছি ২৪-এ তারা যে ফাইট করেছে, তাদের মধ্যে একটা বড় রকমের পরিবর্তন আছে এবং তারা আসলে স্বাধীনতাকে ওইভাবেই ওন করে, কিন্তু তাদেরকে নানাভাবে ট্যাগিং করা হয় যে তার স্বাধীনতার বিপক্ষের শক্তি বা এরকম করে অনেক রকম ট্যাগ করা হয়। তো বাংলাদেশের মানুষ বর্তমানে এই ট্যাগের রাজনীতিটা আসলে পছন্দ করে না। তারা যাদের যতটুকু দায়, সেই দায়ের জন্য তারা শাস্তি পাবে, এবং বর্তমানে রাজনীতি করার ক্ষেত্রে তারা সেটা অ্যাড্রেস করে যেন রাজনীতি করে, সেটাই আসলে জনমন চায়, এবং আমরা এই জায়গাটাই আসলে উল্লেখ করছি। আমরা দেখেছি তারা একাধিকবার ক্ষমা চাওয়ার বিষয়ে বলেছে বা ভুল স্বীকার করা বিষয়টি তারা উল্লেখ করেছে। সেটি আসলে আপনারা কিভাবে দেখছেন? সেটা তো আমরা ডেফিনেটলি পজিটিভলি দেখছি। মানে তাদের মানে এখনকার যে জেনারেশন, তাকে তো আপনি বলতে পারেন না যে তারা রাজাকার বা তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এবং তারা, আমি দেখেছি যে তারা আসলে বাংলাদেশ কেমন করে, বাংলাদেশপন্থী রাজনীতি করাটাই তারা চিন্তা করে। এবং সে সময়ের যারা মানে সিনিয়র যারা আছেন, তারা তো অনেকবার একাধিকবার আমরা দেখছি যে ক্ষমা চাচ্ছেন বা তাদের সে সময় ভূমিকার জন্য তারা আসলে লজ্জিত। এবং সেটা শুধুমাত্র ওই জায়গায় সীমাবদ্ধ না থেকে বিচারিক প্রক্রিয়াটাও অবশ্যই যেতে হবে। কারণ ধরেন ২০-৩০ বছর পর শেখ হাসিনা এসে যদি বলে যে আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী, সেটা তো হলো না। তার অবশ্যই সেই বিচারিক প্রক্রিয়াতে যেতে হবে। জি, একটি কথা খুব চালু ছিল বা আছে এখনো, যে জামায়াতের সঙ্গে এনসিপির একটি খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, বা অনেকে বলেন এই টিম বি টিম এরকম করে বলেন আপনাদের সম্পর্কে। সেই ব্যাপারে আসলে কি, মানে সেই জায়গা থেকে সরে আসার জন্য কি আপনাদের এই অবস্থান কি বর্তমানে? না, আমরা তো এটা প্রথম থেকে যেগুলো আমাদেরকে অনেক ন্যারেটিভ দেওয়া হয়েছে যে
আমরা মুক্তিযুদ্ধকে ওন করি না, ধারণ করি না, কিন্তু এটা তো মুক্তিযুদ্ধ কোনো একটা দলের সম্পত্তি না, এটা যে শুধুমাত্র শেখ হাসিনা, শেখ মুজিব বা আওয়ামী লীগের সম্পত্তি সেটা তো না, এটা তো আমাদের সবার। এবং আমরা 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি আমরা প্রত্যেকটা দিবসকে যেভাবে ওন করি বা ধারণ করি, মানে আমার মনে আছে ছোটবেলা থেকে আমরা আলাদা করে একটা ফেস্টিভ মোডে এটা সবসময় পালন করতাম। কিন্তু এই মানে শেখ হাসিনার যে আমলটা শুরু হলো সে সময়টা আমরা করে দেখে ফেললাম যে শুধুমাত্র তারা তাদের কেন্দ্রিক মুক্তিযুদ্ধকে নিয়ে যাচ্ছে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা, তারপরে আরও তো অনেক নেতারা ছিলেন, অনেকে ছিলেন, তাদের সব কিছু কিন্তু আস্তে আস্তে মুছে ফেলা হচ্ছিল। এবং আমরা দেখতে পেলাম যে মানে এক টার্ম করে তারা ক্ষমতায় থাকতো, তারপরের টার্মে বিএনপি রিলেটেড যারা আসলে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে একদম রাজাকার বানিয়ে ফেলা হচ্ছিল। তারপরে এছাড়াও মানে আওয়ামী লীগ দল করে না, এর বাইরে এরকম অনেক ব্যক্তিরা আছেন যারা আসলে মুক্তিযুদ্ধ করেছেন, সেভাবে নিজেদেরকে ধারণ করেন, তাদেরকে তারা একদমই মুছে ফেলতে চেয়েছেন। তো এই ইতিহাস বিকৃতির রাজনীতি তো এনসিপি কখনোই করতে চায় না বা করেও না। এনসিপি চায় যে ইতিহাসে যার যতটুকু অবদান ততটুকু অ্যাড্রেস করতে হবে। শেখ মুজিবুর রহমানের যতটুকু অবদান মুক্তিযুদ্ধ আছে তাকে অ্যাড্রেস করতে হবে, আবার ঠিক তিনি যে তার যে শাসন আমল, তার যে বাকশাল কায়েম করা, সেটাকে অ্যাড্রেস করতে হবে। আপনি শুধু ওই 71 পর্যন্ত শেখ মুজিবকে অ্যাড্রেস করে বাকি তার শাসন আমলটা, যেটা আসলে প্রকৃতপক্ষে সে আসলে শাসক হিসেবে কেমন, সেটা যখন তিনি প্রমাণ করলেন যে সে নিয়ে আসলে অ্যাকচুয়াল স্বৈরাচার এবং তার যে ভূমিকা এবং তার যেই দুর্নীতি, অনিয়ম এবং মানুষের প্রতি শোষণ, নিপীড়ন, স্বেচ্ছাচারিতা, সেটা তো জনগণ থেকে সেটাও অ্যাড্রেস করতে হবে। আপনি ইতিহাসের একটা পার্ট রাখবেন আর একটা পার্ট মুছে ফেলবেন, এই ইতিহাস বিকৃতির রাজনীতিতে এনসিপি যেতে চায় না। এনসিপি চায় ইতিহাসে যার যতটুকু মর্যাদা ততটুকু সম্মান তাকে দিতে হবে। এখানে কেউ একক জাতির পিতা বলে কেউ আমরা কাউকে এরকম করে মনে করি না। এখানে অনেক নেতা আছেন যাদের সমন্বয়ে আসলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এবং আমি মনে করি মূলত বাংলাদেশের আপামর জনতা, তাদের অবদান সবচেয়ে বেশি। আমি যদি কাউকে অ্যাড্রেস করতে চাই জাতির পিতা বা জাতির সব থেকে বড় অবদানের জন্য, আমাকে তাদেরকে অ্যাড্রেস করা উচিত। ঠিক তেমনি জুলাই বা 24-এর যে গণ অভ্যুত্থানটি হলো, সেখানে নেতৃত্বস্থানীয় আমাদের তরুণরা অবশ্যই ছিল, কিন্তু এই আপামর জনতা যদি মাঠে না নামতো, জীবন না দিত, রক্ত না দিত, তাহলে তো কখনোই আসলে আমরা এখানে বসে এখন এইগুলো নিয়ে কথা বলতে পারতাম না। জি, আপনার কাছে আমি আবারও আসবো, নতুন জোট নিয়ে আপনার কাছ থেকে আরও বেশ কিছু বিষয় জানার আছে। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। এনসিপির যে অবস্থানটি, সেটিকে আপনি কীভাবে দেখছেন? আসলে কি এটি কি রাজনৈতিক একটি কৌশল মনে হয় আপনার কাছে? কিছুটা কৌশল তো অবশ্যই আছে, তার চেয়ে জরুরি হচ্ছে এই যে কথাগুলো তারা বলছে এখন পরিষ্কার করে, এটা কিন্তু একটা অর্জন। আজকে সাইফ মুস্তাফি যত পরিষ্কার করে বলছেন, এর আগ পর্যন্ত কিন্তু কথাগুলো এভাবে পরিষ্কার আসেনি। দেখা গেছে 71 নিয়ে একটা পক্ষ, 24 নিয়ে আর একটা পক্ষ, কখনো কখনো 71-এর সাথে 24-কে তুলনা করা, অথবা কখনো কখনো একটা বাদ দিয়ে আরেকটাকে সামনে নিয়ে আসা, অর্থাৎ একটাকে বটম লাইন ধরা। এখানে বটম লাইন ধরার কিন্তু কিছু নেই। আবার দুটোটাকে এক করে কিছু একটা মিল অমিল গোজামিল করা যায় কিনা, সেটাও কাঙ্ক্ষিত নয়। তো 71 নিয়ে যেটা হয়েছে, রীতিমতো একটা পর্যায়ে কিন্তু দোকানদারি হয়েছে, সনদের দোকানদারি, পদকের দোকানদারি, পদকের মধ্যে আবার স্বর্ণ রূপা দেয়া নেয়া নিয়ে দোকানদারি, পদোন্নতি, অনেক কিছু। তো 24 নিয়ে যেন সেটা না হয়, এই একটা কিন্তু বাসনা অথবা একটা আবদার বিভিন্ন মহল থেকে আছে। কারণ তাজা ঘটনার আবেদন একটু বেশি থাকে, আলোচনায় সেটা গুরুত্ব বেশি পায়। 71-এর আমাদের মুক্তিযোদ্ধা বা যারা মাঠে ছিলেন, তাদেরও কিন্তু মৃত্যু ছাড়া বিকল্প পথ ছিল না, যদি না দেশটা স্বাধীন না হতো অথবা তারা ওই যুদ্ধে না জিততেন। আচ্ছা, 24 নিয়েও কি দোকানদারি হচ্ছে না? এর মধ্যে একটু একটু শুরু হয়ে গেছে, যেটা আমাদের সামনে আসছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে। ও কারণেই ভয়টা জাগে যে 71-এর মতো 24 নিয়েও আবার ব্যবসা বাণিজ্য হয় কিনা, দোকানদারি হয় কিনা। তো আমাদের কামনা থাকবে যেন না হয়, কিন্তু এরপরও হচ্ছে। ওদের জুলাই যুদ্ধ পরিচয় বিভিন্ন জায়গায়, তাদের চিকিৎসা নিয়ে অনেক জায়গায় আরো তাদের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে মব করার অভিযোগ আসছে। এখন অভিযোগ আসা মানে যে সঠিক তা বলছি না, কিন্তু অভিযোগ আসছে তো খুব দ্রুত সময়ের মধ্যে। কিন্তু 71-এও একটা সময় যখন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসতো, আমল দেয়া হতো না। তো এবার একটু ব্যতিক্রম, খেয়াল করবার মতো বিষয়। 24-এর যেই ফ্রন্ট ফিগার বা ফ্রন্ট লাইনার যারা আছে, তাদের বিরুদ্ধে যখনই অভিযোগ আসছে, গণমাধ্যম কিন্তু যথারীতি এখানে লুকাচ্ছেও না অথবা বাড়তিও করছে না। এটা কিন্তু গণমাধ্যমের এক ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, আমি বলবো এটা তাদের জন্য উপকার হচ্ছে। কারণ এই ছেলেরা আজকে টকশোতে কথা বলতে পারতেন না মোস্তাফিজ, যদি না
তাদের ওই 5 আগস্ট সফল না হতো, মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না কিন্তু তাদের, একেবারে মৃত্যু, কারণ পরিস্থিতিটা ওই জায়গায় পৌঁছে গিয়েছিল। তো ওই জায়গা থেকে তারা যেন নিজেদের জায়গা থেকে আগে সতর্ক থাকেন যে তাদের সাথে যেন ওই ট্যাগও না আসে, কেউ কোনো বদনামও দিতে না পারে। কিন্তু ঘটনাচক্রে তাদের বিরুদ্ধে তদবিরবাজির অভিযোগ এসেছে, টেন্ডারবাজির অভিযোগ এসেছে, চাঁদাবাজির অভিযোগ আছে, মবের অভিযোগ তো আছেই। তাদের কিন্তু এগুলো লাগে না। 24 তো তরতাজা জিনিস, 24 নিয়ে কোনো বিতর্ক নাই। যেমন 71-এর নিয়ে বিতর্কটা কেন হয়েছে? কিছু লোকের কারণে, ধরুন আওয়ামী লীগের কারণে। আওয়ামী লীগ এমন একটা প্রচার করেছে যে 71 মানেই হচ্ছে আওয়ামী লীগ। তো 24 নিয়ে সেটা হচ্ছে না, এটা এর মধ্যে কিন্তু পরিষ্কার। 24-এর যারা আছেন আমাদের মোস্তাফিজ সহ আরও যারা শীর্ষ পর্যায়ে আছেন, তারাও কিন্তু শরিকানা দিতে চাচ্ছেন, যদিও তারাও ভালো করে জানেন যে অন্য অন্য দলগুলো কে কতটুকু তাদেরকে সহ্য করেছে। সহ্য শব্দটা বলছি আমি এই কারণে, সহযোগিতার আগের পর্বটা হচ্ছে সহ্য করা। তো তাদের প্রতি কিন্তু একটা অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল আওয়ামী লীগের। কিন্তু গত 5-7 দিন ধরে আপনি দেখেন বিভিন্ন জায়গায় নির্বাচনী ডামাডোলে কোনো কোনো এলাকায় প্রশ্ন এসেছে, কোনো কোনো কারো নাম ধরে আমি যদি নাম উল্লেখ করতে চাই, হাসনাতের নাম যদি উল্লেখ করি, হাসনাত আবদুল্লাহর নাম, তার নির্বাচনী এলাকায় বিএনপির যিনি প্রার্থী আছেন তিনি প্রশ্ন তুলেছেন যে হাসনাত কার বেটা কার নাতি। এগুলো কিন্তু খুব মার্ক করার মতো বিষয়। সারোয়ার তুষার নরসিংদী এলাকায় সে একটা পোস্টার লাগালে তার পোস্টারটা কিন্তু খুলে ফেলার জন্য অনেক লোক আছে। পোস্টার লাগানোর এত লোক নাই, তারটা খুলে ফেলার জন্য যত লোক আছে। তো এটাও কিন্তু একটা মেসেজ যে তারা এখনও ওই সহনীয় পর্যায়ে যেতে পারেনি। এটা তাদের ব্যর্থতা নয়, যেটা আমি শুরু থেকে বলে আসছিলাম যে তারুণ্যকে সহ্য করতে একটু কষ্ট হয়। প্রথাগত রাজনৈতিক দলগুলো তারুণ্যকে সহ্য করতে পারে না। আওয়ামী লীগ হয়তো অতিকথনের রোগ ছিল আওয়ামী লীগের কারো কারো, স্বয়ং প্রধান ওই সময়ের প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি এদেরকে সম্বোধন করেছিলেন রাজাকারের নাতিপুতি। আর এখন প্রশ্ন আসছে কার বেটা কার নাতি। দেখেন মন বা মনোজগৎটা কিন্তু কাছাকাছি। তো এই জায়গায় এনসিপি যদি নিজেরা সতর্ক না হয়, কারণ বাস্তবতাটা যদি আপনি দেখেন, পারিপার্শ্বিকতা, সার্কামস্টেন্সটা, তাদের প্রতি মানুষের আদরটা কিন্তু ছিল, তাহলে কি নাই? না, নাই হয়নি, কমেছে। কারণ তাদের প্রতি আদরটা কার ছিল? প্রথমত ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় নেমে পড়েছে, ওই রেশ ধরে বাচ্চার মাও নেমে পড়েছে, কিন্তু ওই অর্জনটা তারা কিন্তু ধরে রাখতে পারছে। জামায়াতের প্রসঙ্গটা আপনি বলছেন যে কৌশল আলোচনায়, আসলে সেই কৌশলটা এনসিপির জন্য কতটুকু ফলপ্রসূ হতে পারে বলে মনে হয়? সেটা নির্ভর করবে এনসিপি কতটুকু নিজেদেরকে রাজনৈতিক তাদের আইডেন্টিটি বুঝে উঠতে পারে। এখানে বলতেই হবে এনসিপি আন্দোলনের প্রশ্নে, বা আন্দোলনের প্রশ্ন নয়, একটা ফ্যাসিস্ট হটানোর প্রশ্নে তারা কামিয়াবি হয়েছে। আপনি যদি পরীক্ষা পদ্ধতিতে মার্কিং করেন, বলতে পারেন গোল্ডেন A+ পেয়েছে বা GPA 5 পেয়েছে। কিন্তু এর পরবর্তীতে একটা পর্যায়ে আছে, সেটা আছে মাঠের রাজনীতি। মাঠের রাজনীতিতে যে এনসিপির অভিজ্ঞতা নেই সেটা কিন্তু প্রতিদিন প্রমাণ হচ্ছে। এরপরে আরেকটা পর্ব আছে, এটা হচ্ছে ভোটের রাজনীতি। এই মুহূর্তে আমরা আছি ভোটের রাজনীতিতে। ভোটের রাজনীতিতে এনসিপি কার খপ্পরে পড়ে কখন, নাকি নিজেরা নিজেদের মতো করে শক্তি সামর্থ্য জানান দিতে পারবে, সেটা এখনও দোদুল্যমানতার মধ্যে আছে। কারণ তাদেরকে প্রথমত অন্যরা সহ্য করতে পারছে না, দ্বিতীয়ত তাদের যে ক্যাশ ক্যাপিটাল বলতে আমি টাকা পয়সা বোঝাচ্ছি না, ইমেজ, মাঠের যে ইমেজ, সেটা তারা লস করেছে, অনেক দূর লস করেছে। তো সেটা যদি তারা আবারও একটু রিকভারি করার চেষ্টা করে, মার্কেটিং পর্যায়ে অর্থাৎ নিজেদেরকে প্রেজেন্টেবল করা, এটা বাংলাদেশে 1 নম্বর পজিশনে আছে কিন্তু এনসিপি। অন্য দলগুলোর চেয়ে বেশি আছে তাদের, কিন্তু তারা কাজে লাগাতে পারছে না। কখনো কখনো তাদের বিরোধ বাড়ছে বিএনপির সাথে, বিরোধটাও যেনতেন বিরোধ নয়, এমন এমন কথাবার্তা বলছে তারা বিএনপিকে নিয়ে। গত কয়েকদিন দেখেন বিএনপির সাথে তাদের বিরোধটা অনেকটা থিতু হয়ে এসেছে, এখন বিরোধটা চলে গেছে আবার জামাতের দিকে। তো একটা সময় পর্যন্ত জামাতের সাথে তাদের খুব খাতির যত্ন স্নেহ, সেটা কিন্তু আমরা দেখেছি। আবার যখন বিরোধ আসলো, গালিগালাজ বলেন আর আপত্তিকর মন্তব্য বলেন, কাছাকাছি। বিএনপির থেকেও একজন শীর্ষ নেতা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে বাপের আগে হাঁটবা না, সোজা কথা। আবার জামাতেরও একজন শীর্ষ নেতা বলেছেন বাপের সাথে টেক্কা দিতে আসবে না। তাহলে এখানে দেখেন বাপ বেটার প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে বাপকে আর বেটাকে। কিন্তু এটাও তো সত্য, বাপের যখন একটা পর্যায়ে বয়স হয়, বাপ কিন্তু বেটার কাঁধে হাত দিয়েও হাঁটে। তো প্রথাগত রাজনৈতিক দলগুলো সেটা যেমন আমলে দিতে চায় না, তারাও আবার কাঁধটা ওই বাপের কাছাকাছি রাখতে পারছে না। কখনো এই দিকে যাচ্ছে,
কখনো ওই দিকে যাচ্ছে। বাপ বলতে এখানে কিন্তু আমি অভিভাবক বুঝাচ্ছি। বুঝতে পেরেছি আপনার কথা। আমরা আসলে আমি কামাল ভাইয়ের কাছে আবার আসবো, আমি সাইফ মুস্তাফিজের কাছে আসতে চাই। কে কার কাঁধে হাত রাখছে, বা নতুন করে তৃতীয় শক্তির একটি কথা আমরা শুনছি, যেটি আসলে বিএনপির কেন্দ্রিক একটি জোটের কথা প্রথমে শুনছি, তারপরে জামায়াত ইসলামী, এখন এনসিপি, তৃতীয় একটি শক্তির জোটের কথা আমরা কালকেও শুনেছি, আগেও শুনেছি। বলা হচ্ছে যে খুব শিগগিরই এটি আমরা দেখতে পাবো। একটু সাইফ মুস্তাফিজের কাছে জানতে চাই কবে নাগাদ আসলে হতে পারে এবং কতগুলো দল আসলে নিয়ে আপনারা জোট করছেন? কামাল ভাই যেগুলো বলছিলাম শুনছিলাম, ভালো লাগছিল, মানে অনেকটাই সত্য কথাই উনি বলেছেন। এবং আমাদের যে রাজনৈতিক কালচার আসলে সবাই আমাদেরকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। অনেক জায়গায় আমি দেখেছি, মানে টকশো শেষেও দেখা যাচ্ছে যে তোমরা কেন এত কথা বলো বা তোমরা কেন এটা করছো। সো এই যে মানে আমি আপনাকে তো সম্মান করতে হবে, আমাকে যদি আপনি এইভাবে ট্রিট করেন যে তুমি তো আমার বয়সে ছোট, আমার ছেলের বয়সে, সো এটা তো হয় না। আমি তো আপনার সহকর্মী হিসেবে আপনার সাথে এখন রাজনীতির মাঠে আছি। ওই ক্ষেত্রে আপনারা সম্মান করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা সেই সম্মানটা তাদেরকে, স্নেহটা পেতে গেলে আপনার সম্মান লাগবে। ডেফিনেটলি এটা অবশ্যই আমরা সেই সম্মানটা সবাইকেই করার চেষ্টা করি। এখন কেউ যদি অনেক বেশি মানে কটু কথা বলতে থাকে, তখন স্বাভাবিকভাবে আমাদের জায়গা থেকে আমাদের স্টেটমেন্টটাও দিতে হয়। তো সেক্ষেত্রে যদি সেটাকে আবার বেয়াদব বা এরকম আখ্যায়িত করা হয়, সেটা হতে পারে। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের যারা সিনিয়র যারা পলিটিশিয়ান আছেন, আপনারা যারা আছেন, আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ সম্মানটা দিয়ে আমরা যেন রাজনীতিটা করতে পারি। এটাই আমাদের পারিবারিক শিক্ষা, এখান থেকে আমরা সেই শিক্ষাটা পেয়েছি। আবার আমরা এটাও শিক্ষা পেয়েছি যে প্রতিবাদের, অন্যায়ের মানে প্রতিবাদটা যেন করতে হয়। তো সেটা আমরা যেরকম জুলাইতে করেছি, কাউকে ছাড় দিইনি, সেটা আমরা এখনও দিব না। সেটা আমার বাবা হোক অথবা আমার দাদা হোক, যদি সে অন্যায় করে, ভুল করে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব। সে না বুঝলে তখন আমার ভাষা শক্ত করে কথা বলতেই হবে। তো সেটাই হচ্ছে রাজনীতিতে এখন। ধরেন যারা মনে করছে আসলে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, তারা আসলে বেশি মানে স্বীকার করতে পারছে না আমাদেরকে, যে মানে কেন এই ছেলেগুলো এখন উপদেষ্টা হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে, বা এরা কেন নীতি নির্ধারক পর্যায়ে চিন্তা করবে। এরা তো এখন খেলাধুলা করবে, গান বাজনা করবে, কনসার্ট নিয়ে বিজি থাকবে। সো এরা কেন কোনটা খারাপ, কোনটা দুর্নীতি, কোনটা চাঁদাবাজি হচ্ছে, এটা নিয়ে কেন তারা বলতে যাবে। তো সেটা আমরা দেখতে পেয়েছি প্রথমত প্রবণতা বিএনপির মধ্যে, কারণ তারা ধরেই নিয়েছে যে আসলে তারা অল আউট ক্ষমতায় যাবে। এবং জামাতের কথা যেটা বললেন, তারা আমাদের বাবা শোনা করছে, কারণ তারা অপেক্ষাকৃত দুর্বল এবং তারা ভাবছে যে সে জায়গাটা হয়তো বা তাদের নেই। সেই জন্য তারা চেষ্টা করছে যে এনসিপি বা আরও কিছু রাজনৈতিক দলের সাথে একটা ভালো অবস্থান রেখে যেন সেটা সামনের দিকে নিয়ে যায়। এবং পরবর্তীতে যখন তাদের অবস্থান একটু শক্ত হচ্ছে, তাদের মধ্যেও সেই স্বভাবসুলভ যে অভিভাবকত্ব বা একরকম মানে স্বৈরতান্ত্রিক না, মানে কিছুটা ছড়ি ঘোরানোর যে একটা চিন্তা, সেরকম তাদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে। তো দিন শেষে আমরা বিএনপিকেও শ্রদ্ধা করি, আমরা জামাতকেও শ্রদ্ধা করি, কারণ এই ফ্যাসিবাদ বিরোধী আমলে তাদের আসলেই অনেক ত্যাগ আছে, অনেক তিতিক্ষা আছে। সে জায়গা থেকে তাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। সেটা সবারই, জামাতেরও বিএনপিরও, কাউকে আসলে আলাদা করে অ্যাড্রেস করা যাবে না। কিন্তু তাদের অনেক ক্ষয়ক্ষতি তারা করেছেন বা তারা অনেক ত্যাগ আছেন। কিন্তু মানে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে সমানভাবে সবাইকে সম্মান দিতে হবে, জনগণমুখী রাজনীতি করতে হবে, জনগণের চিন্তা করে রাজনীতি করতে হবে। এখানে মাসেল পাওয়ার, মুখের বড় বড় কথা দিয়ে আসলে রাজনীতিটা এখন এই সময় করা যাবে না। করলেও তাদের আসলে পড়তেও খুব বেশি সময় লাগবে না। আপনার নিকট নেপালের আপনি একটা দেখলেন যে সেখানে কিভাবে একটি বিপ্লব হলো। তো সেখানে তো আসলে এই দুর্নীতিবাজ যারা নেতারা ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু একটা লড়াই তারা করেছে। তো বা বাংলাদেশে যদি এরকম একটা প্রেক্ষাপট তৈরি করতে চায় রাজনীতিবিদরা, সেটাও আসলে খুব বেশি মানে ভালো কিছু বই আনবে না। এবং রাজনৈতিক যে জোট বা সমীকরণের কথা বলেন না কেন, সেখান থেকে সত্যি কথা বলতে এনসিপি চেষ্টা করছে প্রথম থেকেই নিজেদের স্বতন্ত্র রাজনীতি করার। কারণ আমরা যদি আসলে বিএনপির সাথে জোটে যাই বা জামাতের সাথে জোটে যাই, সেক্ষেত্রে এই পুরা ইয়াং ফোর্সটা তো সেই দলে আসলে যুক্ত হওয়াটা আরও বেটার ছিল। সেইভাবে আমরা একদম পরিপূর্ণ তাদের আইডিওলজিটা ধারণ করে আমরা রাজনীতিটা করতে পারতাম। যেখানে আমরা মানুষকে স্বপ্ন দেখাচ্ছি যে না, আমরা একটা তৃতীয় শক্তি, আমরা একটা অল্টারনেটিভ বিকল্প হিসেবে আপনাদের কাছে এসেছি, সেই জায়গা যদি আমরা তাদেরকে সার্ভ না করতে পারি, এখনই যদি মানে আপোষ করে ফেলি, তাহলে তো দিন শেষে আমার মনে হয় যে এনসিপির খুব বেশি দূর যাওয়া উচিত না, যদি আমাদের মেন্টালিটি বা এরকম জায়গাটা তৈরি হয়ে থাকে। তো আমি বিশ্বাস করতে চাই এবং আমি আমার জায়গা, ব্যক্তিগত জায়গা থেকে আমি জানি যে আমরা সেই জায়গাটা আপোষ করছি না, বরঞ্চ আমরা মধ্যমপন্থী আমাদের সমমনা কিছু রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট করা তৈরি মানে চেষ্টা করছি। কিন্তু এটাও আমি বলে রাখি যে
বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সেখানে তো আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় তো সবাই তো একসাথেই লড়াইটা করেছি। তো বাংলাদেশ প্রশ্নে, সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে যদি আমার মনে হয় যে কোনো একটা ক্রান্তি লগ্নে আমাদের এক হতে হবে, সেক্ষেত্রে আমরা এক হতেই পারি। কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি বলছি যে এনসিপি নিজেদের স্বতন্ত্র রাজনীতি করতে চায় এবং এরকম যে মধ্যমপন্থী কিছু রাজনৈতিক দল আছে, এবি পার্টি আছে, তারপরে গণঅধিকার পরিবেশ পরিষদ আছে, এরকম কিছু দল আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া আছে, যারা আসলে বাংলাদেশের সিস্টেমেটিক পরিবর্তনটা চায় এবং সংস্কারের জন্য তার ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু তাদের ভয়েসটা রেজ করে গেছে। তো সেই জায়গায় আমরা মনে করি আদর্শিক জায়গা থেকে তাদের সাথে আমাদের জোট যায় এবং এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো যদি আসলে এই সংস্কার প্রশ্নে জোটে আসতে চায়, সেটা বিএনপি জামাতও হতে পারে, আমাদের জোটে আসতে পারে, দে ওয়েলকাম। আমরা সাহসের কাছে শুনলাম, খুব সাহসী বললেন যে আসলে বিএনপি জামাতের জন্য তাদের এ পর্যায়ে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে, তারপর আমি আমারও আসছি আলোচনায়। দর্শক একটি বিরতি দিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং জাতীয় নাগরিক পার্টির কোষাধ্যক্ষ ও যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ। কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। নতুন জোটের যে সমীকরণ চলছে, আমরা দেখছি যে বিএনপির একটি জোটের চলছে, জামায়াতের চলছে, এনসিপিরও আমরা দেখছি। এই জোটের কে আপনি কিভাবে দেখছেন, জোটের রাজনীতিকে? আসলে নির্বাচন আসলে জোটটা খুব প্রাসঙ্গিক হয়ে যায়। তো সাম্প্রতিক সময়ে বা এবছর আমরা জোটের মধ্যে কিন্তু একটা জোট দেখছি। তো বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। তাদেরও এক সময় দল বড় হতে হতে সম্ভবত ১৯ দল হয়েছিল, গুনলে কখনো কখনো সংখ্যায় আরও বেশিও হয়ে যায়। তারপরে ১৯ দল নামে পরিচিত ছিল। একসময় 4 দল ছিল এই দল, জোটটার নাম। একসময় ছিল 7 দলীয় জোট। আওয়ামী লীগের জোটগুলোর নাম ছিল একসময় 8 দলীয়, এক পর্যায়ে 14 দলীয়, এক পর্যায়ে আবার আর সংখ্যা রাখেনি, যে সংখ্যায় কুলায় না, এটার নাম মহাজোট। তো এই জোটের এই কালচারটা আছে, কিন্তু এখানে এনসিপির বিষয়টা একটু ব্যতিক্রম। আমরা পছন্দ করি আর না করি, তাদের অনেক দোষ আছে, যেমন সত্য অনেক গুণও আছে, ইতিহাসও আছে। অল্প সময়ের মধ্যে তারা 34 দিনের আন্দোলনে বাংলাদেশে কিন্তু একটা মাইল ফলক তারা তৈরি করেছে। 36 দিন না, 34 দিন, তারিখ 36 বলে তারা, 36 জুলাই, 36 জুলাই বলে, কিন্তু 34 দিনে রেকর্ড তৈরি করেছে। তো এই রেকর্ডের পেছনে অন্যরা ছিলেন, এই কথাটা কিন্তু আসতো না যদি না ওই আন্দোলন সফল না হতো। প্রত্যেকেই বলতো না, আমরা এর মধ্যে ছিলাম না, আমরা এর ধারে কাছেও ছিলাম না। কারণ এখনও তো ওই ঝুঁকি থেকে কি আমরা মুক্ত হয়েছি বা তারা মুক্ত হয়েছে? যদি না প্রশ্ন আসে, যেমন সনদ নিয়ে যেটা হচ্ছে, সনদের আরও খাঁটি বাংলা যদি আমরা বলি স্বীকৃতি, তো ওই স্বীকৃতিটা এখনও কিন্তু ঝুলায়মান, যে কারণে ব্যঙ্গ করা হয়, জুলাইকে ঝুলাই বলা হয়। তারা বলে 36 জুলাই, তারা বলে 36 ঝুলাই। এগুলো কিন্তু এক ধরনের ইঙ্গিতবহ। যতক্ষণ পর্যন্ত এটা স্বীকৃতি না আসবে, যদি পরিবর্তিত পরিস্থিতি আসে, যদি শব্দটা ব্যবহার করলাম, কারণ বাংলাদেশে কিছুই অসম্ভব নয়, তো তখন ফৌজদারি অপরাধে তারা কি আসামি হবে না? একদম বিদ্যমান আইনেই, প্রচলিত আইনেই তারা যা করেছে। আমরা বলছি বিপ্লব, কেউ বলছে না বিপ্লব না, অন্তত অভ্যুত্থান। আবার যারা বলছে না এটা বিপ্লব না, অভ্যুত্থান না, তাহলে এটা কি? এটা মোটামুটি আন্দোলন। কিন্তু যারা ক্ষমতায় ছিলেন বা যারা তাদেরকে দেখে নেবেন বলছেন, তারা তো বিপ্লব, আন্দোলন, অভ্যুত্থান কোনোটাকে আমল দেবে না। তারা সেটাকে বলবে নৈরাজ্য, বিশৃঙ্খলা, রাষ্ট্রদ্রোহী। এই মামলাও কিন্তু একটা আছে। আমাদের সাইফ মুস্তাফিজ এই মামলার আসামি কিনা জানি না, হাসনাত, সার্জিস, তারা কিন্তু এই মামলার আসামি, ফৌজদারি অপরাধ। তো যদি শেখ হাসিনা সময় পেতেন, ওই ট্রায়ালে হয়তো এখন চলতো। যেহেতু তাদের ওখান থেকে একটা পরিবর্তিত রূপে তারা রাজনৈতিক দল করেছে, তো তারা যখন রাজনৈতিক দল করে তখনও কিন্তু আপত্তি ছিল যে ছেলেগুলা দল করার দরকার কি, ওরা একটু পড়াশোনা করবে, আমাদের পেছনে পেছনে একটু থাকবে, একটু রাজনীতি শিখবে। তারা ওইভাবে চায়, একটা কাঠামো মতো, সুবিধা মতো। কিন্তু তারা চাচ্ছে রাজনৈতিক দল হতে, সেটাকেও অনেকে পজিটিভলি নিয়েছেন। এই কারণে নিয়েছেন যে একটা হাহাকার ছিল দীর্ঘদিন, যে আমাদের মেধাবী ছেলেমেয়েরা ইন্টার পাস করার পরেই প্রথমভাবে কোন দেশে যাবে,
কোন সাবজেক্টে পড়বে তার চেয়ে বেশি ভাবে কোন দেশে যাবে। কেউ রাজনীতিতে আসবে এটা তাদেরকে শোনানো যায়নি। অভিভাবকরাও রাজনীতিতে দিতে চাইতেন না। তারা সোজাসুজি বলতেন রাজনীতি একটা ঘৃণার জিনিস, একটা বাজে জিনিস, উই হেট পলিটিক্স। তো ওই জায়গার থেকে যে মেধাবী ছেলেগুলো রাজনীতিতে আসছে, এটা গোটা দেশের জন্য কিন্তু এক অর্থে একটা ভালো দিক। তো আবার স্বাভাবিক প্রথাগত যারা আছে তারা তাদেরকে সহ্য করবে না, কারণ তাদের কথাবার্তাগুলো ওদের পছন্দ হয় না। তারা বিএনপিকেও এমন এমন ভাষায় কথা বলে, জামাতকে মাঝে মধ্যে বলে, কাউকে তো আসলে কেউ জায়গা দিতে চায় না। তো সেই জায়গাটা করে নিতে হবে। এখন জায়গাটা কিভাবে করে নেবে? তারা কি তাদের ওই স্পিরিট অনুযায়ী চলবে, নাকি এর সাথে যাবে, না বি এর সাথে যাবে, না জামাতের সাথে বা সি এর সাথে যাবে? লেজুর বলা হয়, লেজুর হবে কিনা তাদের ঘোষণা ছিল একটা যে আমরা কারো লেজুর হব না। তো লেজুর হব না ওই ঘোষণার মধ্যে তারা মাথা হয়ে গেছে, অর্থাৎ নিজেরাই একটা লেজ না থেকে মাথা হয়ে গেছে, রাজনৈতিক দল হয়ে গেছে। এখন সাইফ মুস্তাফিজ যে দলগুলোর কথা বলেছেন, বিশেষ করে ডাকসু বিপি নূর অথবা আরও যে কয়েকটা আছে ওই ধাসের, তাদের সাথে তাদের একটা যোগাযোগ কিন্তু ছিল, এবি পার্টি, এটা গোপন বিষয় নয়। সেই 17-18 সাল থেকে তারা কিন্তু অনেক কিছুই একসাথে করছিলেন, অনেকটা গোপনে। কারণ কি পরিমাণ হাতুড়ি পিটা তারা খেয়েছে, হেলমেটের কি পরিমাণ নির্যাতন করেছে। একটা হেলমেট বাহিনী ছিল তখন, বা হেলমেট লীগ, হাতুড়ি লীগ, টার্গেট ছিল তারা। তো তাদের একটা সিনিয়র অংশ নূরের সাথে আছে এখন। তো তাদের সাথে যদি তাদের একটা মিলন হয়, বোঝাপড়া হয়, এটা হয়তো বা খুব দূষণীয় কিছুও হবে না, প্রশ্নবোধকও হবে না, কারণ তারা একই মুখে ছিল। তো এরপরও যদি শুধু 24 নিয়ে আগায়, 24-এর 5 আগস্ট নিয়ে, তাহলে তারা নিজেরাই একটা শক্তি। ওই যে আমাদের একজন আলোচিত ব্যারিস্টার শাহজাহান ওমরের ভাষায় তাদেরও একটা হেডম আছে। তো তারা কি এখন ওই হেডম নিয়ে সামনে আগাবে, নাকি কারো ধারস্থ হবে, কারো অধীনস্থ হবে, কারো আজ্ঞাবহ হবে, নাকি নিজেদের আয়ত্তে নিয়ে নিয়ন্ত্রণ করবে? এই বিষয়গুলো কিন্তু এখনও সামনে পড়ে গেছে বা অবশিষ্ট আছে। তার মধ্যে কয়েকটা পজিটিভ দিক আছে। আমি মোটা দাগে যদি একটা দুটা বলি, আপনি সাম্প্রতিক সময় খেয়াল করবেন, নির্বাচন সামনে আসাতে বিএনপি আর জামাতের যেই আগের যেই খায় খাতিরটা ছিল বা যে মহব্বতটা ছিল, মিতালি ছিল, সেটা নেই। শুধু নেই এ নয়, বিপরীতমুখী অবস্থা। এমন এমন আক্রমণ তারা করছে যেগুলো একসময় আওয়ামী লীগে এই দুইটা দলকে করতো। তাহলে প্রকারান্তরে যারা নীরব দর্শক আছে, দর্শকের গ্যালারিতে যারা আছেন জনগণ, তারা কিন্তু কানে বাজে যে আওয়ামী লীগও তো এগুলোই বলতো জামাত সম্পর্কে, বিএনপি সম্পর্কে। এরপরে আছে তারা, তাদের মধ্যে কিন্তু এখন ওই অবস্থাটা এখনো আসেনি। বিএনপি আক্রমণাত্মক প্রচুর কথা বলছে এমন এমন, যেগুলো মানুষকে কিন্তু নাড়া দিচ্ছে। জামাত তো বলতে বলতে গিয়ে এমন কথাও বলে ফেলছে যে উঠা বসাও তাদের সাথে করতে হবে, প্রশাসন তাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, আবার ছাড়বে। সেটি নিয়ে জামাত, তো তাদের দিক থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা একটা সহনশীলতা দেখেছি। কেন বলছি এই কথা? বিএনপি বা জামাতের দিক থেকে একটা কথা আসার পর পরে আমরা গণমাধ্যম কর্মীরা, আপনি, আমি সহ আরও অনেকেই একটু খোঁজ রাখি যে হাসনাত অথবা সার্জিসকে আরেকটা বোমা ফাটালো কিনা, বা নাসিরউদ্দিন পাটোয়ারি এগুলোকে ক্রস করে আরও কিছু একটা বলে ফেললো কিনা। কিন্তু আমরা গত 2-3 দিন দেখছি তারা ওই স্রোতে কিন্তু এখনো যায়নি। তারা বরং থ্রেড যেটা দিচ্ছে, প্রথাগত রাজনীতিকে থ্রেড দিচ্ছে, এটা কিন্তু সত্য, হয়তো বা নামটা ওইভাবে নিচ্ছে না। জি কামান ভাই, আপনার কাছে আবারও আসবো। এবার যে আমি সাইফ মুস্তাফিজের কাছে আসতে চাই, একটি অন্য প্রসঙ্গে যেতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর বা এলডিসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তিনি বলেন, একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। যেটি নিয়ে আসলে অনেক দিন ধরেই কথা চলছে যে একটা অনির্বাচিত সরকার দেশের যেসব বিষয় আছে গুরুত্বপূর্ণ সেই সব সিদ্ধান্ত নিতে পারে কিনা, সেই বিষয়টি তারেক রহমানের সর্বশেষ। তাহলে তো নির্বাচনের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়, সংস্কার, এগুলোও তো তার এই সরকার নিতে পারে না। তাহলে উনি হয়তো লন্ডন থেকে বসে এগুলো সিদ্ধান্ত হয়তো নিতে পারবেন। ব্যাপারটা কি এরকম মেসেজ কিনা? বা মেসেজটা ওইরকম নয়, না মেসেজটা এরকম না। যে তিনি যেটি বলছেন, আমি আবারও যদি বলতে চাই যে এই বিষয়গুলো, যেটি বন্দর বা এলডিসি স্বল্পোন্নত দেশ থেকে বন্দরের বিষয়টা হচ্ছে কি যে আমাদের বিগত যে রাজনৈতিক কালচার, বন্দর রিলেটেড একটা সিন্ডিকেট ব্যবসা হতো। বন্দরে আপনি দেখবেন যে যেরকম পণ্য আনা নেওয়া হয়, সেখানে কিন্তু যেরকম রুলস রেগুলেশন মেনটেন করা উচিত সেটা কিন্তু কখনোই হয় নাই। ওইখানে আলাদা একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে, ওইখানে আলাদা করে টাকা পয়সা দিতে হয়, সেখানে অনেক রকম অনিয়ম আছে।
এবং বন্দর রিলেটেড আমার যতটুকু বোঝাপড়া, মানে এই নিয়ে আরও সংশ্লিষ্ট যারা জ্ঞান আছে তারা ভালো বলতে পারবেন, আমার যতটুকু বোঝাপড়া যে মানে বিশ্বের অনেক দেশে কিন্তু এরকম কিছু মানে বিদেশি যারা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু পরিচালনা করেন। পরিচালনা করা মানেই কিন্তু বন্দর তারকে লিখে দেয়া না। এখানে আমি যতটুকু দেখলাম মানে লিখে দেওয়া বা এরকম কোনো কিছু কিন্তু হয়নি। যতটুকু আছে যে একটা বাইরের প্রতিষ্ঠানকে, যেই বাইরের প্রতিষ্ঠানটি বিশ্বের সম্ভবত 54টি দেশে তারা ফাংশনাল, ইনক্লুডিং ভারত, ইউএসএ সহ অনেকগুলো উন্নত রাষ্ট্রে তারা হচ্ছে যে তাদের কার্যক্রম করছে। এবং আমার মনে হয় যে যদি এই যে আপনি বিভিন্ন সেতু বলেন, ব্রিজ বলেন, এগুলোও তো বাইরের রাষ্ট্র থেকে অনেকে সেটা সহায়তা করেছে, নির্মাণ করাতে হেল্প করেছে। আপনি বলতে পারেন যে এই যে গার্মেন্টস যে আমাদের শিল্প, এখানেও তো বাইরের রাষ্ট্রগুলোতে প্রথম তো অনেক প্রভাব ছিল, বা এখনও আমরা বড় বড় কোম্পানিতে সিইও দেখবো যে শ্রীলঙ্কান বা অনেক দেশের থাকছে। তো এই মানে তো এই না যে দেশটাকে হচ্ছে যে আমরা কারোর কাছে বেঁচে দিচ্ছি। কোন এক্সপার্টিসের হেল্প নেওয়া, সেটা আমি কোনো দোষের কিছু দেখি না। তবে এখানে যদি কিন্তু না রেখে তারা আসলে কি চুক্তি করছে, কি আলাপ হচ্ছে, এগুলো আসলে জনগণের সামনে পুরো ক্লিয়ার করতে হবে। আমি যেন তাকে সব কোয়েশ্চেন করতে পারি এবং সে যেন আমাকে সব সদুত্তর দিতে পারে, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। সেটা যদি না করতে পারে তাহলে অবশ্যই এই রাইট কোনো সরকারেরই নেই। তারেক রহমান সাহেব যে বিষয়টা ফোকাস করেছেন মূলত, আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি, যে আমাদের মুস্তাফিজ যেটা বললেন রাস্তাঘাট এটা সেটা আপনি বললেন, কিন্তু বন্দর একেবারেই একটা ভিন্ন বিষয়। বন্দরের সাথে শুধু ব্যবসা বাণিজ্য ইনভলভ নয়, বড় ধরনের ব্যবসা বাণিজ্য তো বটেই, আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় আছে, একটা ভূ রাজনীতির অবস্থান আছে। তো এরকম একটা বিষয় নির্বাচন মাত্র আর মাস দুয়েক পরে, তার আগে এই বিষয়টা এত জরুরি হয়ে গেল কেন? আচ্ছা, যদি জরুরি হয়ে গিয়ে থাকে, যে অনিবার্য হয়ে গেছে সেটা করা, তাহলে সেটা মানুষের জানার অধিকার আছে। তারপর খেয়াল করেছেন সেটার মধ্যে গোপনীয়তা রক্ষা করা হয়েছে। মোটে এটা গোপনীয় বিষয় হওয়া উচিত ছিল না। বারবার শোনানো হচ্ছে আমাদের কি লাভ হবে, কি লাভ হবে, লাভের কথা শোনানো হচ্ছে, কত টাকা তারা দিয়েছে, সাইনিং মানি কত দিয়েছে, কত ইনভেস্ট করবে, আমাদের কত কর্মসংস্থান হবে। মানুষ কিন্তু এইগুলো শোনার জন্য এই মুহূর্তে প্রস্তুত নয়। মানুষ প্রস্তুত নির্বাচনের বিষয়ে কি ভালো খবর আছে, নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু ওই জায়গায় দেখা গেল নিয়ে আসা হলো বন্দর। তো এতে করে মানুষের উদ্বেগ বেড়েছে, যেহেতু নিরাপত্তার প্রশ্ন, যেহেতু অভ্যন্তরীণ নিরাপত্তা, এমনকি আন্তর্জাতিক বিষয়ও কিন্তু সেটা। আমাদের পাশেই মিয়ানমার, সীমান্ত লাগোয়া ওইদিকে আছে ভারত, তার উপর ওখানে কতগুলো বিচ্ছিন্নতাবাদী বাহিনীর বিষয় আছে। আবার বন্দরের যে পজিশনটা, যেখানে আমাদের অবকাঠামোগত বিষয়, ঠিক পাশেই কিন্তু আমাদের বাংলাদেশ নৌবাহিনীর স্থাপনা, অনেক কিছু এখানে ভাবনার বিষয় আছে। তো এটা ফরজ হয়ে গেল কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে? সবার প্রশ্নটা ওখানে। জরুরির প্রয়োজনে যদি হয় হবে, কিন্তু সেটা এই ধরনের বিষয় হয় সংসদে, অথবা রাজনৈতিক বিষয়গুলো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়ার একটা বিষয় আছে। তো হয়তো বলতে পারেন সংসদ তো এখন নেই, তাহলে এটা এমন কি খুব জরুরি যে আমি নির্বাচনের আগেই সেটা করতে হবে? এখানে আরও প্রশ্ন আছে, কতগুলো বিষয় আছে, প্রসঙ্গ থাকুক বা না থাকুক সামনে চলে আসে। একটা হচ্ছে ডক্টর ইউনূস যখন নোবেল পেলেন, তখনই তিনি একটা বক্তব্য ছিল এই বিষয়ে তার, যে তিনি বন্দরগুলোর ব্যবস্থাপনা আরও সুন্দর করতে চান, বন্দর থেকে অনেক লাভজনক প্রযুক্তি নেওয়া যায়, প্রযুক্তি আনা যায়, অনেক লাভজনক করা যায়। তো এর মাঝে তো কথা আছে, গোলমালগুলো কোথায়? ওখানে ব্যাপক দুর্নীতি হয়, অভিযোগ সত্য, ওখানে অনিয়মে ভরা, তাও অভিযোগ সত্য। তাহলে আমি কি এখন দুর্নীতিগুলো বন্ধ করব, অনিয়মগুলো বন্ধ করব, না রাগ করে বন্দরটাই দিয়ে দেব? অবশ্য লিজ দেয়া। তাহলে আপনি যখন দিতে যাবেন একটু তো মনে রাখার দরকার আছে আপনার বাড়িটাও তো চট্টগ্রামে। বাংলাদেশের রাজনীতিতে এটা কিন্তু ম্যাটার করে। ডক্টর ইউনূসের বাড়ি চট্টগ্রাম, এই জন্য চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি কাজ করবেন না, বিষয়টা তা নয়, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তার অভিপ্রায় আছে, এই কথা সত্য। তো এই অভিপ্রায় তো আওয়ামী লীগেরও ছিল, তারাও তো বন্দর দিতে চেয়েছিল বিদেশিদেরকে, আমরা সেটাতে আপত্তি করেছি, দীর্ঘ আন্দোলন হয়েছে। গত কয়েকদিনে কিন্তু আবার একই সমান্তরালে আন্দোলন হচ্ছে, এমনকি বিষয়টা কোর্টে পর্যন্ত চলে গেছে। তো কোর্টে যাওয়া কিন্তু রাজনীতির বিষয় অথবা রাষ্ট্রীয় কোনো বিষয় কোর্টে যাওয়া বেশি ভালো খবর না। বাঙালকে সব কিছুতে হাইকোর্ট দেখানোটা মানায় না, ফলাফল খারাপ হয়। আপনারাও কিন্তু হাইকোর্টের শিকার হয়েছিলেন সম্ভবত শেষ দিকে, আন্দোলনের শেষ দিকে মামলা হয়েছে, হাইকোর্ট বসে, পরে হাইকোর্ট এমন বসে শুক্রবার বন্ধের দিনও বসে, অর্থাৎ হাইকোর্টকেও খেলা করে ফেলা হয়েছিল। তো এই জন্য ডক্টর ইউনূসের এই ভূমিকাটা নিয়ে যেমন প্রশ্ন আছে, আর তারেক রহমান সাহেব কিন্তু যথারীতি তিনি অ্যাড্রেস করেছেন সেই কথাটা। একটা হতে পারতো যে কথা না বলা,
কিন্তু আমাদের তো কথা বলার একটা চর্চা তো 24 শিখিয়ে দিয়ে গেছে। আপনাদের এই টিভি কিন্তু বন্ধ হয়েছিল সম্ভবত এরকম কোনো একটা তারিখেই, শুধু কথা বলার অপরাধে, কোনো কাজের অপরাধে না, শুধু একটু কথা বলার অপরাধে বা কথাটা একটু প্রচার করার অপরাধে। তো কথা হোক, কিন্তু এই যে একটা অসহিষ্ণুতা সরকারের দিক থেকে পরিষ্কার করা হচ্ছে না, কেন দেয়া হচ্ছে? আবার যারা বলছেন তারাও এমনভাবে বলছেন যে বন্দর তো দিয়ে ফেলাই হচ্ছে, নির্বাচনের আগে আগে বোধহয় দেশটাও দিয়ে ফেলা হতে পারে। তাহলে আমি ওই ভ্যাকুয়াম তৈরি করব কেন, এই ফাঁকটুকু রাখবো কেন? সরকার পারত অবশ্যই, ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো কেউ না, তার সমালোচনা যারা করছে তারা কিন্তু বলছেন না যে তিনি যেন ক্ষমতা ছেড়ে চলে যান, তার কাছে ব্যাখ্যা চাচ্ছে। একটা স্পষ্ট ব্যাখ্যা দিতে সমস্যা, পরিষ্কার করা দরকার ছিল। আমি সাইফ মোস্তাফিজের কাছে আসতে চাই। আমরা দেখেছি যে 64টি জেলায় এসপি চূড়ান্ত হয়েছে আর কি, সেটি লটারির মাধ্যমে হয়েছে। আমরা দেখেছি যে জামায়াত ইসলামের একটি দাবি ছিল যে লটারির মাধ্যমে ডিসিএসপিদের তদবদল করতে হবে বা নিয়োগ দিতে হবে। আপনারা কিভাবে দেখছেন এই লটারির বিষয়টি? আসলে এটি কি ঠিক আছে নাকি? এখন তো যে ঠিক আছে, কিন্তু লটারির মধ্যে তো আবার অনেক লটারি হয়। হ্যাঁ, এরকম তো আমরা বিগত সময়ে দেখেছি যে স্কুল কলেজের যে লটারিগুলো হতো সেখানেও কিন্তু একটা মেকানিজম করে আসলে সেট করা যায় কে কোথায় থাকবে। তো এখন এই লটারিটা কি সেই লটারির মাধ্যমে হচ্ছে কিনা সেটা একটা দেখার বিষয়। আর তারপরে তো মানে যেরকম বললাম যে এই প্রশাসনে তো এখন 50% হয়তো বা বিএনপির, 50% হয়তো বা জামাতের, বা 60% প্রশাসনে তো আপনারা সবসময় বলেন এনসিপিরও হয়তো বা 2-3% হতে পারে। আওয়ামী দোসররা আছে বা আওয়ামী ফ্যাসিস্টরা আছে, তারা কি এই লটারির মধ্যে ঢুকছে কিনা? ঢুকতে পারে। এখন ধরেন অনেকে তো এই যে নতুন করে পরিচয় দিচ্ছে যে আমি আসলে এরকম গুপ্ত ভাবে আওয়ামী লীগ হয়েছিলাম, বাট আমি কিন্তু আসলে তোমাদেরই লোক। তো এরকম বয়ানও তো আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে দুঃখজনক। আমরা আসলে চাই না যে প্রশাসন দলীয়ভাবে সার্ভ করুক। মানে এটা যদি মানে 100% এনসিপির লোকজনকে দেয়া হতো, আমি এটার বিপক্ষে আসলে অবস্থান নিতাম। মানে এটা শুনতে মনে হচ্ছে খুব নীতি কথা বলছি, কিন্তু আদর্শিক জায়গা থেকে আমার মনে করি যে এটা করা উচিত। কারণ না হলে হয়তোবা সাময়িক 5 বছর 10 বছর আমরা অনেক বেনিফিটেড হব, আমি ব্যক্তিগতভাবে অনেক লাভবান হব, কিন্তু দিন শেষে যেই আমার পরিণতিটা হবে এটা আসলে আমি কোনো কিছু দিয়ে মানে ক্ষতি পোষাইতে পারবো না, যেটা আওয়ামী লীগের হয়েছে। সো যারা এটা কাজটা করতেছে, ইনভলভ হচ্ছে, স্পেশালি বিএনপি, জামাত বা এনসিপিরও যদি কোনো অংশ এখানে যুক্ত থাকে, তাদেরকে আমি আসলে আহ্বান করবো যে আপনারা এখান থেকে বের হয়ে আসেন। কারণ দিন শেষে এটা আপনাদের উপরই আবার এসে পড়বে। কারণ 15 বছর পর 10 বছর পর দেখবেন যে এই সিস্টেমের জায়গায় আপনি যত বেশি ছড়ি ঘুরাবেন, যত বেশি নিয়ন্ত্রণ করবেন, ঠিক তত বেশি আকারে আপনাকে সেটা রিটার্ন মানে পে ব্যাক করতে হবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা জাতির স্বার্থে এই আমলাতান্ত্রিক জায়গা, আমাদের সচিবালয়, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলমতের মানে বাইরে রেখে দেওয়া উচিত। আমার শিক্ষক, আপনারও শিক্ষক, সবারই শিক্ষক হবে। সে সাদা দল, লাল দল, নীল দল দিয়ে একটা দলীয় পরিচয় বানাবে। আমরা সেগুলো পারিনি, আমরা এটা আমাদের জন্য চরম ব্যর্থতা, এবং এখন আমরা পারছি না, দুর্ভাগ্য বলা চলে। এটা এখন আমরা পারছি না, হয়তোবা আমরাও কিছু কিছু ক্ষেত্রে যুক্ত হতে হচ্ছে আমাদের এই ট্রেডিশনাল পলিটিক্সের জায়গা থেকে, যেটা আমরা চাই যে আসলে আর না থাকুক। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আরেকটি বিষয় আমার জানতে চাওয়া হচ্ছে যে বাউল আবুল সরকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কেউ বলছে তার শাস্তি হওয়া উচিত, কেউ বলছে তার মুক্তি হওয়া উচিত। আসলে কি হওয়া উচিত আমরা জানি না। এটা দেখুন, এটা মানে আমি যতটুকু বুঝি যে পালাকার যারা, সেখানে আমার মনে হয় যে দুইজন অ্যাড্রেস করে কথা, মানে একজন আরেকজনকে কথার পেঁচে ফেলে। এখন এটা ঠিক যে ধরেন আমরা সেনসিটিভ একটা জাতি, ধর্ম নিয়ে, এখন এরকম কোনো কথা আসলেই আসা উচিত না যেটা আসলে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে। এখন আমি ধরেন নাস্তিক হতে পারি, আমি ধর্ম বিশ্বাস নাই করতে পারি, কিন্তু আমার কিন্তু রাইট নেই যে আপনার ইসলাম ধর্ম নিয়ে অন্য কোনো ধর্মকে আঘাত করি। মানে আমাদের দেশের ট্রেডিশনাল জায়গা থেকে আমরা দেখেছি শুধুমাত্র ইসলামকেই আক্রমণ করা হয়। তার তো হিসাব অনুযায়ী যদি আক্রমণ করতে অন্য ধর্মকেও করবে, তো এইটাকে আসলে ইসলাম বিদ্বেষী বলা যায়। এখন যেহেতু এটা একটা বিচারিক কার্যতে শুরু হয়েছে, তারা আসলে জাজ করতে পারবে এটা ভুল ত্রুটি হয়েছে কিনা বা তার কতটুকু শাস্তি পাওয়া উচিত। যদি আসলে সে প্ল্যান করে এরকম ইসলাম বিদ্বেষী বা এরকম একটা মনোভাবের জায়গা তৈরি করে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। এবং আমি এটাও কখনো সমর্থন করি না যে এরকম কথার জন্য আমরা যে হচ্ছে তাকে মেরে ফেলবো, ধরে ফেলবো। আমাদের ইসলাম শান্তির ধর্ম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শিক্ষা দেয়নি যে তুমি একে যে মেরো। আমি বরঞ্চ এইগুলো মানে পড়েছি যে তাকে পাথর নিক্ষেপ করার পরও তিনি বলেছে যে আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করো। তা আমরা এই জাতি, আমরা এই জায়গা থেকে শিক্ষা নিতে পারি আমাদের ধর্মের, আমাদের ইসলামের যে মহত্বটা,
সেটা আমাদের বাংলাদেশের মানুষ পুরো বিশ্বকে আসলে দেখানোর বিষয় যে আমরা আসলে কতটুকু সুন্দর একটা শেষ করতে হচ্ছে আমাকে কামাল ভাই খুব ছোট্ট সংক্ষেপে করে একটু কয়েক শেষ করে সেকেন্ডে ফেলি। আপনি এটা হচ্ছে আসলে ওই যে একটা বাংলা কথা আছে যে খেই হারিয়ে ফেলা। সাম্প্রতিক সময়ে যেটা খেয়াল করা গেছে, আমাদের ওয়াজ মাহফিলে ধরেন ওখানে উল্টাপাল্টা কথা আছে, আমাদের বাউলরাও কিন্তু বিভিন্ন জায়গায় শীত মৌসুমে গান পালা গান করছে। তো বাউলদের কথার মধ্যে একটু পেঁচ থাকে, আমি শুনেছি ওনার বক্তব্যটা, ওনার এইভাবে বলাটা ঠিক হয়নি। আবার বাউলদের কথার ধাস কিন্তু অনেকটা আমি বুঝতে পেরেছি একটু আপনার মারপ্যাঁচ বক্তব্য থাকে। ঠিক হয়নি বলছেন আপনি দুজন তার মানে পুরো বাউল সমাজকে আমাদেরকে যে মারতে হবে, খুন করতে না, হবে, সেটা সেটাই না, মোটেই না, মোটেই যিনি না। বিদ্বেষপূর্ণ কথা বলবেন তার বিরুদ্ধে তার- অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ যেখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।